কি কি সবজি নেবেন? তুই যা যা দিতে পারিস। এ আবার কেমন কথা? সে তো পারলে না দিয়ে চলে আসে। লোকটার মাঝে মধ্যে কথা শুনলে বিরক্তি লাগে। ফের গম্ভীর গলায় লোকটা বলে, মিষ্টি কুমড়ো দুটো, পুঁইশাকের লতা, ঢ্যাঁড়স, পেঁপে, 2 কুড়ি আমড়া, কাঁচকলা। পাখি কাঁচি দিয়ে পুঁই শাকের লতা কাটতে গিয়েছিল। আচমকা লোকটার পায়ের ওপর পা পড়ে গেল। তখন মুখ কুঁচকে রইল লোকটা, যেন তার কাঁচা ধানে মই দিয়েছে। মনে মনে পাখি হাসলো, বলল, বেশ হয়েছে। ইচ্ছে করে পাটা পাড়া দিলি না রে। বলতেই পারতিস নবাব ভাই আপনার উপর আমার চরম রাগ। এখন একটা পাড়া দিতে ভীষণ ইচ্ছে করছে, দেই তাহলে আমার রাগ কমে শান্তি লাগবে, নয়তো সবজি কাটতে পারবো না। তাই বলে এভাবে প্রতিশোধ নিবি? ছি ছি পাখি, তুই এমন জাদরেল রাজাকারের বংশধর কবে থেকে হলি? তোর বাপ ভোলা ভালা মাটির মানুষ, তাহলে তুই এমন খাচ্চর মহিলা হলি কেমনে? পুরাই আহামক হয়ে গেল ও। কথা বলার ভাষা হারিয়ে বিমূর্ত। অবাক নেত্রেও বুঝলো না কি এমন দোষটা করলো বেচারি। একটু ভুলক্রমে পায়ে পাড়াটাই তো পড়েছে, তাও জোরে সোরেও নয়, আস্তে। তাতেই তাকে রাজাকার, জাদ্রেল, খচ্চরল মহিলা বানিয়ে দিল। ছি, নওয়াব ভাই, খচ্চর বেটা তো আপনি, আমি না। আলমনে বিড়বিড় করলো। কি সাংঘাতিক ছেলে রে বাবা। পাশ থেকে লোকটা বলে উঠল, এই সাংঘাতিক ছেলেটিকেই তোকে একদিন সামলাতে হবে রে পাখি। বাঁশ দিয়ে তৈরি লগি দিয়ে পাখি আমড়া পাড়তে গেল। ওইদিকে সকাল হতেই কালো মেঘে সবটা অন্ধকার বানিয়ে রেখেছে। লগি দিয়ে আমড়া গাছের ডাল দুটি ঝুলানো, তাতেই টপ টপ করে আমড়া পড়তে শুরু করে দিল। তারই মধ্যে শুরু হলো অবিরাম বর্ষণধারা। আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকায়। ঝুম বৃষ্টিতে পাখি অনেকটা ভিজে গিয়েছে। নাও গিয়ে আগে ছোট কুটিরের মধ্যে আশ্রয় নিল। পাখিকে ইশারায় ডাকলো। এখানে আয়, বৃষ্টি থামলে পুনরায় আমরা পারিস। মেয়েটা অর্ধভেজা কাপড় নিয়ে দ্রুত ছুটে আসে কুটিরের মধ্যে। সামনে খোলা বারান্দা আছে, সেখানে দুজনে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। মূলত সবজি ক্ষেতের একপাশে এক চালার কুটিরটি বানানো হয়ে রাতে থাকার জন্য। লতিফ নামক এক ছেলে থাকে, পাখির বাবার দুঃসম্পর্কের আত্মীয়। ছেলেটার আপন বলতে কেউ নেই, একদম সরল সোজা। পাখিদের বাড়িতেই খাওয়া দাওয়া করে। রাতে কুটিরে থেকে সবজি খেয়ে তো মাছের ঘের পাহারা দেয়। আজ 2 দিন যাবৎ সে অসুস্থ, তাই কুটিরে নেই। আপাতত পাখিদের গৃহে আছে। সেই কুটিরে দুজনে বৃষ্টির মধ্যে আশ্রয় নিল। পাখির অধিকাংশ শরীর ভেজা, নাফের কেবলমাত্র মাথা ভিজেছে। সে চুল ঝাঁকড়ে হাত দিয়ে পানি ছাড়ে। পাখির গায়ে 2-1 ফোঁটা পানি ছিটকে এলো। ও আর চোখ মুখ কুঁচকে বিরক্তিসূচক শ্বাস ফেলে। বৃষ্টি এখনই থামতে হলো। ওর ভীষণ মনক্ষুণ্ণ হলো। হুঠাৎ বৃষ্টির পর মেজাজ বিক্ষুব্ধ হতে লাগলো। হঠাৎ নাফের দৃষ্টি পড়ে সরসের ওপর। শীতে কাঁপছে। ও ধীরে ধীরে পাখির দিকে এগিয়ে যায়। পাখি যথেষ্ট ভয় করে। এমন একটা সবজি খেতে তারা দুজন নীরবে নির্জনে একা। কেউ দেখে ফেললে না আবার মিথ্যে কাহিনী রটায়। এমনিতেই গ্রামের মানুষজন 19 থেকে 20 পেলেই হয়েছে, সেটা টেনে টেনে বড় করে আনে। অথচ উনি ক্রমশ এগিয়ে আসছে কেন? ও থম মেরে রইল, নড়ল না পর্যন্ত। লোকটা ওর ঘাড়ের কাছে এসে থেমে পড়ল। গরম নিঃশ্বাসের তাপমাত্রা শরীরে পড়তেই তার শরীরের লোম দাঁড়িয়ে গেল। পাখির বড্ড ভয় লাগছে। লোকটাকে সুবিধার মনে হচ্ছে না, মাতাল মাতাল লাগে। তাছাড়া ওনার চরিত্র তো অমনও নয়। তবুও পুরুষ লোক তো, বিশ্বাস করা দুষ্কর। বজ্রপাতের সঙ্গে সঙ্গে ওর ভয়ের মাত্রা দ্বিগুণ হারে বেড়ে চলেছে। লোকটা আচমকা ওর ঘাড় স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে পাখি আঁতকে উঠল। তরতর করে নড়তে থাকা অধরতে বেরিয়ে এলো, নওয়াব ভাই, কি করছেন আপনি? দেখি নড়িস না, পিঠে জোক আছে, পানি জোক। ভারী আশ্চর্য হলো, অবাক নেত্রে শুধালো, যোগ? হ্যাঁ জোক, চুপচাপ দাঁড়িয়ে থাক, দেখছি আমি। আকস্মিক জোকের কথা শুনে শান্ত হয়ে থাকতে পারল না পাখি। ওর নড়াচড়া বেড়ে গেল। সমস্ত শরীর শিরশির করে কাঁপছে। জোককে ভীষণ ভয় পায়। তার উপর ওই প্রাণীটা শরীরে এলো কি করে? এজন্য সে সবজি খেতে আসতে চায় না। এবার 16 কলা পূর্ণ হলো তো। এই মুহূর্তে সে কাকে ভয় পাবে? জোক না তার পেছনে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ দেহের লোকটাকে? লোকটা ফতুয়ার পেছনে চেন আচমকা টেনে খুলে ফেলল। পাখি চোখ মুখ খিচে বন্ধ করে রইল। লজ্জায় মাথা তোলার ঠাঁই নেই। লজ্জা এড়াতে নিচু বদনে চোখ বন্ধ করে থাকে। চেন খোলার সঙ্গে সঙ্গে অমনি বেরিয়ে এলো ফর্সা পিঠের অংশ। অন্তর্বাসের ফিতা পুরুষালী ও অক্ষি কুটে গিয়ে ধারালো সূচের মতন আটকে পড়ে। শুকনো ঢোক গিলল পরপর। শীত দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল।
জিভ দিয়ে অধর ভিজিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। এই প্রথম মা বোন ব্যতীত কোনো নারীকে স্পর্শ করছে, তাও নিজের সবচেয়ে দামি মানুষটাকে। তবে এমন পরিস্থিতি সে পড়তে চায়নি, বাধ্য হচ্ছে করতে। অন্তর্বাসের ফিতা ঠিক পাশ বরাবর চুমুক দিয়ে বসেছে মোটা পানির জগটি। না বাম হাতে আলতো করে ছুঁয়ে জগটি টেনে ধরে বের করলো। ডান হাত দিয়ে পাখির ফতুয়া চেন আটকে জগটা ওর পায়ের সামনে ছুঁড়ে ফেললো। যোগ দেখে পাখি ছিটকে নওয়াফের ছুঁই ছুঁই স্থানে গিয়ে দাঁড়ালো। পুরো শরীর এখনও তার গিরগির করছে, যেন যোগ এখনও তার শরীরে রয়ে গিয়েছে। দামি পারফিউমের ঘ্রাণে বুঝলো সে লোকটার খুব নিকটে এসে পড়েছে। লোকটার গরম গরম নিঃশ্বাস ওর ঘাড়ের ওপর আছড়ে পড়ছে। কুণ্ঠাজড়িত নয়নে তাকাতে পারল না ওনার দিকে। দ্রুত পাশ কাটিয়ে অন্যত্র দাঁড়ায়। সেই মুহূর্তে পাখির আম্মা কাজল রেখা ছাতা নিয়ে ছুটে আসেন। মেয়েকে সশরীরে দেখতে পেলেন, ভারী শান্তি পেলেন। পাখি, ছাতার ভিতরে আয়। আর নাফ, আমি তোমার জন্য স্বাধীনরে দিয়া ছাতা পাঠাই দিতেছি। না কাকি, তার প্রয়োজন পড়বে না। বৃষ্টি থেমে গেলে আমি চলে যাব। সবজি সব নিয়েছো? জি নিয়েছি, কেবল আমরা বাদে। ঠিক আছে, আমার স্বাধীন গিয়া দিয়ে আইব। আচ্ছা। নওয়াফ মিথ্যে বলল। পুঁই শাকের লতা ব্যতীত কিছু সে নিতে পারল না। তার আগে বৃষ্টি শুরু হয়েছে। পাখি তার আম্মার সঙ্গে ছাতার তলে চলে যাচ্ছিল। হঠাৎ মাথা ঘুরিয়ে নওয়াফের দিকে একবার তাকালো। ওই চোখের ভাষায় কিছু একটা ছিল, কেমন নীরব ও শীতল দৃষ্টি। সে দৃষ্টিতে মায়া মেশানো এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল, যা তার ভেতরের সত্তাকে নাড়িয়ে দিল। বুকটা হঠাৎ ছলকে উঠল। পাখি, তুই আমার প্রেমে এত তাড়াতাড়ি পড়িস না রে পাখি। আমি পাগল হয়ে যাব। তোকে একটু ছোঁয়া, একটু ধরার জন্য উন্মাদ হয়ে মাতলামি করব। মেয়েটার কুণ্ঠাজড়িত মুখখানার কথা মনে করে সে হাসল। পুনরায় বিড়বিড় করে শুধালো। তুই জানিস না পাখি, তোকে কতটা গভীর চোখে আমি পর্যবেক্ষণ ও উপলব্ধি করি, কেমন কল্পনার চোখে দেখি। যদি জানতিস, এক সপ্তাহ যাবৎ তুই ঘর হতে লজ্জায় বের হতিস না। বৃষ্টির পানি হাতে ছুঁয়ে প্রাণ খুলে দোয়া করলো। ও আল্লাহ, আমার প্রিয় মানুষটিকে আমায় পাইয়ে দাও, সম্পূর্ণ হালাল রূপে, হালালভাবে। সকাল সকাল খবর প্রচার হলো নাভাইয়ের ট্রিয়মে ডাকাতি হয়েছে। তাও যেমন তেমন নয় ডাকাতি, পুরাই নাটকীয়, কিছুটা সিনেমা স্টাইলে বলা যায়। গভীর রাতে নাওফায় যখন ঘুমে কাতর, ঠিক তখনই ডাকাতরা তার খোলা জানালা দিয়ে ঢুকে পড়ল। রাতে তিনি তার রেস্টুরেন্ট থেকে কাচ্চি এনে রেখেছিল খাবে বলে। পরবর্তীতে গভীর রাত হয়ে যাওয়ায় খাননি তিনি। ফ্রিজে রেখেছিলেন সকালে গরম করে গরম গরম পরিবেশন করবেন বলে। অথচ ডাকাতরা সেই বিরিয়ানি ওভেনে গরম করে খেয়ে নিল। এছাড়া আইফোন, ল্যাপটপ, ট্যাব, চার্জার, ফ্যান, ওয়াইফাই এর রাইডার সব ব্যাগে ভরে নিয়ে পালালো। টাকা পয়সা কিছু নিতে পারেনি। পুরো গ্রাম জুড়ে এই গুঞ্জন রটে। তবে তিনিও ছাড়বার পাত্র নয়। সিসি ক্যামেরার ফুটেজে সব দেখেছেন। এরা ডাকাত নয়, ছোটখাটো চোর। তাদের মুখও স্পষ্ট চেনা। সব কয়টাকে ধরে বেঁধে ক্লাব ঘরে নিয়ে আচ্ছা করে পিটিয়েছেন। সাথে 1 মাস হসপিটালে ভর্তি হওয়ার ব্যবস্থাপনা করে এসেছেন। তার ল্যাপটপ, আইফোন, ট্যাব, রাইটার নিয়ে এলো। এইসব বর্ণনা বিজ্ঞ লোকের মতন ইচ্ছে দিচ্ছিল। ইচ্ছে হলো পাখির আপন খালাতো বোন, অপরদিকে নাওফের আপন চাচাতো বোন, বড় চাচার মেয়ে, ঘুরে ফিরে সেই আত্মীয়। হাত নাড়িয়ে নাড়িয়ে মেয়েটা বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মাঝে মধ্যে পাও নাচায়। মুখখানা রঙিন, পান খেয়েছে। পাখির আব্বা পান খান। সেখান থেকে পান সুপারি চুন দিয়ে মুখে পুরে নিলে। ইচ্ছের বাবা মা বেঁচে নেই। 1 ভাই 2 বোন। বড় ভাই নিখিল লেখাপড়া শেষ করে নিজেদের কয়েকটি কাপড়, কসমেটিক্স, মুদির দোকান আছে, তা দেখাশোনা করে। প্রতিটি দোকানে 2 জন করে কর্মচারী নিয়োজিত রয়েছে। এসব ব্যবসা দিয়ে তাদের সংসার চলে। বড় বোন মুস্কান অনার্স 3rd ইয়ারে পড়ে, বেশ মেধাবী স্টুডেন্ট। ইচ্ছে মোটামুটি লেখাপড়ায় ভালো। পাখির সঙ্গে তার গলায় গলায় ভাব। দুজনে সমবয়সী, আবার একই ক্লাসে পড়ে। পাখি আচারের বয়াম নিয়ে বসলো। বেশ মনোযোগ দিয়ে ইচ্ছের বক্তব্য শুনছে। মেয়েটা কথা বলার সময়ে অমনোযোগী হওয়া মোটেও পছন্দ করে না। গত বছর জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার দিয়েছিল তার আম্মা। সেসব শেষ করার মাঠে নেমেছে যেন সে। ভীষণ আচারের ভক্ত। চায়ের চামচ দিয়ে জলপাই আচার উঠিয়ে উঠিয়ে জিভের মাথায় তোলে, আর অদ্ভুত অদ্ভুত শব্দের আলোড়ন জিভ দিয়ে তৈরি করে। শানের ঘাটে দুজনে পুকুরের পানিতে পা ভিজিয়ে বসলো। বড় বড় কয়েকটি শ্যাপলা ফুটেছে পুকুরে, দেখতে বেশ নজর করা। কয়েকটি হাঁস প্যাক প্যাক করে পুকুরের
খাঁচায় রৌদ্র পোহাতে উঠে পড়ল। পাখা ঝাপটিয়ে পা ছাড়ে, সেদিকে তাকিয়ে ইচ্ছে বলে উঠল, পাখি জানোস নওয়াব ভাইয়ের ওয়েট কত? মুখ থেকে জলপাইয়ের বিচি ফেলে পাখি আর চোখে এক ভ্রু উঁচিয়ে তাকিয়ে বলে উঠল, কত হবে আর 60-70? উনি যা লম্বা, ওয়েট হিসেবে ঠিক আছে। যে না আফা, আপনার ধারণা সঠিক নয়, তিনি 72 কেজি। পাখি আতকে উঠল। ইমাদ মাহমুদ বাঁচাও সেই হতভাগীকে, যার কপালে ওনাকে লিখে রাখছো। বেচারি ওনার পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যাবে। তোর এত চিন্তা করতে হবে না, নওয়াব ভাই শুনলে তোরই আচারের মতন ভর্তা বানাবে, তখন বেশি বেশি করে আচার খাইস। এখন উঠে বসলি, কাল সকাল সকাল জলদি স্কুলে চলে আসবি। আচারের বয়াম পাশে রেখে পাখিয়ে উঠে পড়ল। দাদা আমিও যাবো, একটু ঘরে যাই, বয়ামটা রাইখে আসি, বেশি সময় লাগবো না, আম্মু আর জামু। আচ্ছা যা, জলদি করবি কিন্তু। ঠিক আছে। ইচ্ছেদের বাড়ি আর নওয়াবদের বাড়ির দূরত্ব বেশি একটা দূরে নয়, এক ছাদ দিয়ে আরেক ছাদে যাওয়া আসা যাবে অনায়াসে, পাশাপাশি। সন্ধ্যার সময় ওরা বাড়ি পৌঁছালো। এশারের সময় মানিক রহমান আসবে পাখিকে নিতে, এমনটা সে তার আম্মাকে বলে এসেছে। ঘরের চৌখাটে পা পড়তেই পুরুষালী গম্ভীর কণ্ঠ তার কর্ণে ছুটে এলো। এখানে একজন নয়, 3 জন পুরুষ, 3 জনই তার পূর্ব পরিচিত। এদের মধ্যে একজনকে সে বাঘের সমতুল্য ভয় পায়। ভয় পাওয়ার অবশ্য যথার্থ কারণ রয়েছে, তবে ওনাকে নয়, ওনার কথার কোচাকে বেশি ভয় পায়। বিড়াল ছানার মতন ভয়ে ভয়ে জুতা খুলে ভেতরে প্রবেশ করলো। ভাবলো কোনো মতন পালিয়ে বাঁচবে, তার আগে তার গুণধর ভাই বেসুরা কণ্ঠে ডেকে উঠল, আরে গোলালু, কখন এলি? মেজাজটা তার ভীষণ চটে গেল, বিক্ষিপ্ত ও পাংশুটে হয়ে এলো মুখ ও মন। ভাবলো কটা কড়া কথা শুনিয়ে দেবে। চোখ তুলে তাকাতেই নওয়াফের চোখের সঙ্গে তার চোখাচোখি হলো। মুহূর্তের মধ্যে আকস্মিক বুকটা ধক করে উঠল, শিরশির অনুভূতি ফের দেহ জুড়ে বয়ে গেল। সবজি খেতে সেই দৃশ্য বলে যেন চোখের সামনে আচমকা ভেসে উঠে এলো। অমনি সে দরজার সঙ্গে মিশে একাকার। লজ্জায় তাকানো পর্যন্ত তাই, ওনার চোখের দিকে তাকালে কুণ্ঠা ভয় একসঙ্গে হয়। অদ্ভুত এক শীত প্রবাহ শিহরণ তখন শরীর দিয়ে বয়ে যায়। এর কারণ অবশ্য আছে, মানুষ হাঁ করলে নাকি তিনি সব বুঝে যান। সেই ব্যক্তি কি বলবে, এমন ঘটনার জলজান্ত প্রমাণের ভুক্তভোগী সে নিজে। কোনোরকম পথ কাটিয়ে যেতে চাইল, তার আগে নিখিল ভাই এগিয়ে বললেন, আরে পাখি, বড় ভাইদের দেখেও সালাম না দিয়ে চলে যাচ্ছিস, অন্তত জিজ্ঞেস করতে পারতিস নিখিল ভাই কেমন আছেন। পাখি পুরোই আহামক বনে গেল। সকালে দেখা হলো বেশ কয়েকবার এই ব্যক্তির সঙ্গে, তখন তো জিজ্ঞেস করেছিল। আচ্ছা, কবার দিনের মধ্যে জিজ্ঞেস করতে হবে কেমন আছেন কেমন আছেন? ভারী অদ্ভুত তো। পাখিকে চুপ থাকতে দেখে নিখিল অধর বাঁকিয়ে হাসলো। উৎকর্ণে এসে ফিসফিস করে বলল, আমার বউয়ের খবর এনেছিস? আমি গোয়েন্দা না নিখিল ভাই। আমার জন্য গোয়েন্দা না হয় হবি? নাফ একটা ধমক মারল। নিখিল, সুইট পটেটোকে ছেড়ে দিয়ে এখানে আয়, আমার কাজ আছে। তোর মতো না যাইবার সময় নাই, জলদি বোর্ড খেলা শেষ করে একটু কাচি ডাইনে যেতে হবে। নিখিল যেতেই পাখি হাঁপ ছেড়ে বাঁচল। তারই মধ্যে ফের রকচটা লোকটা তেজস্বী কণ্ঠ ভেসে এলো, তুই দাঁড়া। থেমে পড়ল ও চরণদ্বয়। অবাক নেত্র পল্লবে খানিকটা চেয়ে সংকীর্ণ মনে মেয়েটা উত্তপ্ত শরীরে এক প্রকার হকচকিয়ে উঠল। এক বিপদ কাটতে না কাটতেই আরেক বিপদে সে সামনে খাড়া। ততক্ষণে লোকটা ওর সামনে এসে উপস্থিত, পকেটে হাত ঢুকিয়ে সামান্য পরিমাণ ঝুঁকল। বলিষ্ঠ শরীরের আড়ালে অনায়াসে হারিয়ে গেল তার ছোট দেহটি। পাখি ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়, মুখ দিয়ে বুলি ছোটে না। চলন্ত পা দুটি তখনও থেমে, হাত উসকুস করলো। মুখটা নিচু করে ছোট্ট করে দায়সাটা জবাবে বলে, কিছু বলবেন নওয়াব ভাই? কাল থেকে তালুকদার কোচিং সেন্টারে চলে আসিস। তোর আব্বার সঙ্গে কথা হয়েছে, উনি যেতে বলেছেন। পাখি আটকে উঠল। মুহূর্তের মধ্যে মুখটা ওর গম্ভীর অন্ধকারে ঢাকা পড়ল। তালুকদার কোচিং সেন্টারে 70% শেয়ারে নওয়াব ভাই আছেন, আর বাকি 30% তার বন্ধু আবুল স্যারের। আবুল স্যার একজন নামকরা ইংলিশ প্রফেসর, তার সঙ্গে নওয়াব ভাইয়ের বোন নোভা ম্যাডামের বিয়ে পাকাপাকি করা। নোভা ম্যাডাম হাই স্কুলের একজন শিক্ষিকা, কোচিং সেন্টারেও ক্লাস নেয়। কোচিং সেন্টার মূলত তালুকদার বাড়ির ভেতরে অবস্থিত। সেখানে ভর্তি হলে নওয়াব ভাইও ক্লাস নেবে। সে কিছুতেই অমন দানবের মতন ধমক খেতে ভর্তি হবে না, এখন বিন্দাস আছে।
তখন তার জীবনটা টানা টানা হবে। পাখি হ্যাঁ না কিছুই বলতে পারল না, চুপচাপ পাশ কাটিয়ে চলে গেল। ওর গম্ভীর মুখটা নাও স্পষ্ট বুঝতে পারল, আর চোখে অধরে দাঁত চেপে হাসল। আমার কলিজা রে, কলিজা, তুই কি আজীবন বোকাই থেকে যাবি? সময়ের সঙ্গে সঙ্গে একটু চালাক চতুর ম্যাচিওর হ। রাজপথ দখল করে আছে বিভিন্ন শ্রেণীর লোকজন। বিশাল বড় হট্টগোল রাস্তা জুড়ে, মধ্যখানে চলছে ভয়াবহ রামধোলাই। পাখি আর ইচ্ছে এসেছিল কাজিরহাট বাজারে খাতা কলম কিনতে। লোকদের আসা যাওয়া ও হট্টগোলের শব্দ পেয়ে ওরা ভিড় ঠেলে ঠেলে অভ্যন্তরে প্রবেশ করে। দেখে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে দুজন ছেলে। এদের বেধরে পিটিয়ে যাচ্ছেন ঘামে চটচটে প্রস্ফুটন শরীরের পুরুষটি। গায়ে কেবল একটি পাতলা গেঞ্জি, তার ওপর দিয়ে জিম করা সিক্স প্যাক বডির অধিকাংশ বেরিয়ে প্রস্ফুটিতন। পাখি শুকনো ঠোক গিলল। বায়াতর অক্ষি যুগলে রাগান্বিত নাওফকে দেখে দু কদম পিছুপা সরে এলো। লোকটা আজ ভয়াবহ রেগে আছে, মারছে কি উড়াধুরা। হাতে প্যান্টের কালো বেল্ট, যা দিয়ে ছেলেগুলিকে উনি ভেতরে পিটিয়ে যাচ্ছেন তো যাচ্ছেনই। আহত ছেলেগুলো কি করুণ সুরে আর্তচিৎকার করে যাচ্ছে, যা ওনার পাষণ্ডের হৃদয়ে দয়ামার ছিটে ফোটাও হচ্ছে না। ডানে বামে তাকাচ্ছেন না পর্যন্ত, আহত দিয়ে আরও পিটাচ্ছেন। কি জেদ রে বাবা! তবে আশ্চর্যতম কথা হচ্ছে সেখানে পুলিশ কাকারা উপস্থিত ছিল, অথচ তিনি কিছুই বলছেন না। উল্টো তিনি পান চিবিয়ে চিবিয়ে উস্কানি দিচ্ছেন। ওর মাথা ধরে এলো। বেশি ভিড়, মারামারি, হট্টগোল, রক্তারক্তি দেখতে পারে না, তাহলে প্যানিক অ্যাটাকের সমস্যা দেখা দেয়। ক্লাসে এসে বোতলের মুখ খুলে গড়গড় করে পানি খেলো। এখনও সেই রক্তাক্ত ভয়াবহ দৃশ্য বলি ওর দৃষ্টি যুগলে সম্মুখে যেন ভাসে। কি নিষ্ঠুরভাবে ছেলে দুটোকে মারছিল, কেউ ছাড়ছিল না পর্যন্ত। আচ্ছা, ওই লোকগুলিকে ওনার পিটাতে কষ্ট লাগে না? ওনারা তো মানুষ, কিভাবে মানুষ হয়ে মানুষ পেটান? ওনার মনে একটু মায়া দয়াও নেই, হৃদয়হীন রোবট একটা। ইচ্ছে বিরক্ত হলো। এসব আজাইরা কথায় বেশ চটে গেল। নাও ভাই, কারণ ছাড়া কাউকে মারে না। নিজের চাচাতো ভাই বলে গায়ে লাগছে, আবার ওনার পক্ষ টানছিস। ওই নিখিল ভাই তো ওনার মতো নয়, কত ভালো ঠান্ডা। আজাইরা পেঁচাল বাদ দে বইন, নোভা ম্যাডাম ক্লাস নিতে আসছে। নোভা ম্যাডামের নাম শুনতে চিত্ত জুড়ে আনন্দে ঢেউ বয়ে গেল। নাও ভয় যেমনই হোক, বোনটা হয়েছে মনের মতন। নোভা ম্যাডাম ক্লাসে ঢুকতে সকলে দাঁড়িয়ে সালাম জানালো। গায়ে লং থ্রি পিস, সঙ্গে হিজাব পরা, বাম হাতে বাদামি বেল্টের ঘড়ি। উনি সবসময় পরিপাটি হয়ে থাকেন, দেখতেও চমৎকার লাগে। হাসলে কোনো শব্দ হয় না, খুব আস্তে গুছিয়ে গুছিয়ে কথা বলেন। আবুল স্যার আবার ব্যতিক্রম ধর্মী, অল্পতে রেগে যান, তবুও তাদের জুটিটা বেশ চমৎকার। নোভা ম্যাডামের থেকে আবুল স্যারের 1 বছরের ছোট, তবুও তাদের হিস্ট্রিটা দারুণ সুন্দর। ক্লাস শেষ, স্কুল ছুটি হয়েছে, ওরা ফুটপাত ধরে হাঁটছিল। নাও ভয়ের ক্লাবের সামনের পথ দিয়ে যাচ্ছিল। আচমকা ক্লাবের থাই গ্লাস খোলা দেখা গেল, ভেতরে কেউ নেইও। অমনি ইচ্ছে হামলে পড়ল, চল ক্লাবের ভিতর যাই। পাখির যেতে ইচ্ছে করলো, তবুও সে সাফ সাফ মানা করলো। না রে, উনি হয়তো ক্লাবে নেই, তবে আসতে কতক্ষণ। যখন আমাদের দুটোকে পাবেন না, সোজা চিবিয়ে খাবেন। তিনি কতটা ভয়ঙ্কর আমার ভালোভাবেই জানা আছে, খাটাস লোক একটা। তুই এত ভীতু কেন? নাও ভাই যথেষ্ট ভালো, খাটাস নয়, চিবিয়েও খাবে না। আয় তুই। দুজন পা টিপে টিপে ভেতরে ঢুকলো। ভেতরে দুটো রুম, সামনের রুমে চেয়ার টেবিল রাখা লোকজনদের বসার জন্য, ভেতরে তার বসার কেবিন আছে। ওরা গেল সামনের রুমে। ওখানে নাওয়াব ভাইয়ের কুকুর ও বিড়ালের সঙ্গে দেখা হলো। কুকুরটি দেশি না, বিলাতি কুকুর, নাম টমি। উনি টমি বলে ডাকলেই ছুটে আসে। বিড়ালটি বেশিরভাগ সময় ওনার কাঁধে দেখা যায়। নাম রেখেছেন ম্যাথিও। গলায় একটি ঘণ্টা চলছে, গা থেকে কড়া শ্যাম্পুর ঘ্রাণ আসছে। বোঝা গেল নিত্যদিন এদের শ্যাম্পু দিয়ে গোসল করান। পাখির সামনে গিয়ে ম্যাথিওর শরীরে হাত দিয়েই ওকে নখ দিয়ে খামচে দিল। অমনি রক্ত বেরিয়ে এলো। দেখলি কত বড় মাপের বেয়াদব, ঠিক ওর মালিকের মতন। কথায় কথায় খোঁচা মারে, আমারে খামচে দিল। এখন শুই নেওয়া লাগবে রে ইচ্ছে, নয়তো বিড়ালের বাচ্চা আমার পেটে হইবে। ইচ্ছে পাখির কাদো কাদো মুখখানা দেখে হেসে ফেলল। হলদি খেতের বলদি বেটি, কোন বইতে পাইছোস বিলাই কামড়াইলে বাচ্চা হয়? তোরে গাদি কই না এমনি বুঝলি? বাচ্চা হয় না। না রে বইন, এসব আজগুবি কথা পাস কই? যাক বাবা, বাঁচা গেল। টমির সামনে গিয়ে পাখি ভেঙচি কাটলো।
অমনি পাখিকে ধাওয়া শুরু করলো টমি। পাখি ব্যাগ ফেলে রেখে দিল দৌড়। চিল্লিয়ে চিল্লিয়ে আত্মচিৎকার করে উঠল। রে আল্লাহ গো, বাঁচাও, ইচ্ছে রে আমারে বাঁচা। নওয়াব ভাই কুত্তা আমারে ধাওয়া করছে। ওইটা রে থামা বোন, দূর কুকুরের বাচ্চা, থাম থাম, আমারে ধাওয়া করিস না। ইচ্ছে বেকুব বনে গেল, চিল্লিয়ে বলল, তুই দৌড়াস না, টমি তোকে কিছু বলবে না। পাখি শুনলে তো থাই গ্লাস সরিয়ে তড়িঘড়ি বাইরে বের হবে, অমনি নাফের ওপর হুমড়ি খেয়ে পড়ল। লোকটা সবেই ঢুকছিল। পাখি কমনভাবে ছুটে আসতে দেখে আহাম্মক বনে গেল। উনি ভ্রু কুঞ্চিত করে ওর দিকে তাকালো। ততক্ষণে টমি ঘেউ ঘেউ করে পাখির পিছু পিছু ছুটে এলো। কুকুরটি পাখিকে দেখিয়ে যেন নাফকে ঘেউ ঘেউ করে নালিশ জানাচ্ছে। নাফ হাঁটু ভেঙে টমির সামনে গিয়ে বসে পড়ল। মাথায় স্নেহভরা আদরের হাত বুলালো। অমনি টমি শান্ত হয়ে গেল। তিনি শীতল গলায় শুধালেন, এই টমি, টমি থাম বাবা, রাগে না, যা তোর জন্য বিস্কুট এনেছি, খা। বিস্কুট মুখে নিয়ে টমি বাধ্যর মতন চলে গেল। পাখি হতভম্ব হয়ে রইল। না, কুকুরটি এখন কি শান্ত, অথচ এতক্ষণ দজ্জালের মতন তাকে তাড়া করছিল। তোরা ওখানে চুরি করতে ঢুকেছিস নাকি? যা বাবা, হয়ে গেল গামসারা। এই ভয় পেয়েছিল সে, এখন চোর ভেবে গণধোলায় না পড়লেই হয়েছে। ততক্ষণে ইচ্ছে এসে হাজির। নওয়াব ভাই এসেছেন আপনি? আপনার ক্লাব ঘুরতে এলাম, এসে আপনাকে পেলাম না। পাখি ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। যে কোনো পরিস্থিতিতে পড়লে মেয়েটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। ওরা নাও ভাই ছিল না বলেই মূলত এসেছে। ধরা পড়ে এখন অন্য গুণগান গাইছে। ঘুরতে এসেছিস ভালো কথা, এসব ভয়ঙ্কর মহিলার সঙ্গে নিয়ে ঘুরোস কেন? পাখি নাক ফুলিয়ে ঘোর বিরুদ্ধাচরণ করে উঠল। লোকটা পেয়েছে কি, যখন তখন তাকে খচ্চার মহিলা, ভয়ঙ্কর মহিলা বলে যাবে, আর ও চুপ করে বসে থাকবে? তা হবে না মোটেও। আদৌ উনি জানেন মহিলা কাকে বলে? আজ এর একটা হেনস্থা করেই ছাড়বেন। আমি মোটেও খচ্চর মহিলা নই নওয়াব ভাই। মহিলা কাকে বলে জানেন? জানেন না। যাদের 4-5টা বাচ্চা কাচ্চা আছে তারাই মহিলা। আমার তো এখন পর্যন্ত বিয়েই হয় নাই, তাইলে মহিলা হলাম কি করে? কথাগুলি বলে নিজেই নিজেকে শুধালো। বাহ পাখি বাহ, তুই তো ফাটিয়ে দিয়েছিস, দারুণ সাহসী হয়ে গিয়েছিস। কথার পরিপ্রেক্ষিতে জবাব দেয়া শিখে গেছিস। নওয়াব ভাইয়ের মতন মানুষের মুখে মুখে তর্ক করা মোটেও চারটিখানি কথা নয়। লোকটা ওর কথার পাত্তা দিল না, বরঞ্চ ওকে এড়িয়ে অভ্যন্তরে ঢুকে গেল। ম্যাথিউ ওকে কোলে তুলে ফের ফিরে এলেন। তুই ম্যাথিওকে কি বলেছিস? ওর মন খারাপ কেন? পাখি যেন আকাশ থেকে টুপ করে জমিনে পড়ল। আরে সুফান আল্লাহ, এইটা কোন বিপদের মধ্যে এসে পড়ল সে? তার মন খারাপ থাকে কত, কই কেউ তো এসে জিজ্ঞেস করে না তোর মন খারাপ কেন? সেখানে ওনার পশুর প্রতি ভালোবাসা উপচে পড়ছে। এসব যত সব আজাইরা ন্যাকামি ঢং, কাজ কাম না থাকলে যা আর কি হয়। আমতামতা করে বলল, এই পুচকিকে আমি কি বলবো, উল্টো আমায় খামচে দিয়েছে। পুচি বলে কাকে ডাকছিস তুই? ওর নাম পুচি না, ওর নাম হলো ম্যাথিও। ম্যাথিও বলেই ডাকবি। সে কি নাম জানে না? বেশ করে জানে। ইচ্ছে পাখিকে না নিয়ে নাওয়াফের কাছ থেকে বিদায় নিল। পরদিন বিকালবেলা তালুকদার কোচিং সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কোচিংয়ে না আসার জন্য কত বাহানা, আহাজারি আকুতি বিনতি করলো। কান্নাকাটি করে কম চোখের অশ্রু খোয়ায়নি, তবুও তার আম্মার কাঠিন্য মন বিন্দুমাত্র গড়ল না। উল্টো তার জনক জননীর ঝাড়ু পেটা খেতে হয়েছে। গতকালই তার আপা মুক্তি ফিরেছে। নিখিল ভাই তারা না দিলে ফিরতও না। বড়ই ভালো মানুষ, পছন্দ করে তাকে তার আপাকে। তার আপা ওনাকে পছন্দ করে। মোট কথা দুজন দুজনকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। নিখিল ভাইয়ের মা বাবা নেই, তার উপর মুক্তি তার আপন খালাতো বোন। তাছাড়া নিখিল পাত্র হিসেবে মন্দ নয়, বড়ই ভালো, ঠান্ডা স্বভাবের। তাই কাজল রেখা না করলেন না, আংটি পরিয়ে রাখলেন। মুক্তির অনার্স ফাইনাল এক্সাম শেষ হলেই বিয়ে হবে। স্বাধীন সামনে হাঁটে। সে অনেক আগে তালুকদার কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। আজ পাখিকে সঙ্গে নিয়ে যাচ্ছে। হঠাৎ অধর ফুরে বলে উঠল, গোলালু পিঠে ছালা বাইন্দা যাইস, নয়তো নওয়াফ ভাইয়ের হাতে মায়ের খাইয়া ভ্যা ভ্যা কইরা কাইন্দা কাইটটা ভাসাবি। এখানে আব্বা নেই যে তোরে ধরবে। নওয়াফ ভাই কিন্তু খুব কড়া। আবার যাইতাছোস তারই কোচিং সেন্টারে পড়তে, বুঝবা নে কত ধানে কত চাল। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আমারও তো ঠেকা পড়ে নাই, নিজের ভাষা খরচ কইরা তোকে ভয় দেখাতে যাব। কেবল সাবধান করছি, উনি কিন্তু তোদের ইংলিশ সাবজেক্ট নেয়। হ্যাঁ, গ্রামার জিজ্ঞেস করলেই তুই তো ঠুস।
ওপরে ওপরে ও যতই হেলায় উড়িয়ে দিক, ভেতরে ভেতরে ঠিক ততটাই দুর্বল হয়ে পড়ছে। না জানি কপালে ঠিক কী আছে। এমনিতেই সে ইংরেজি অঙ্কে কাঁচা, তার উপর গ্রামার, বাপরে, সে তো কিছুই পারবে না। নখ কামড়ে ভাবতে ভাবতে হাঁটে। আচমকা উষ্টা খেয়ে পড়ল। গোলালুর বাচ্চা, চোখ কি চাঁদের দেশের দিয়ে হাঁটোস? স্বাধীনর বাচ্চা, মুখের ভাষা ঠিক কর। থাপড়াইয়া না তো ভাষা ঠিক করবো। আসতে ভাষা ঠিক করাতে, যা ভাগ। তুই ভাগ। ঝগড়া শেষে রাস্তায় আর কারো সঙ্গে কথা বলল না। পুরো রাস্তায় নীরব ছিল। তালুকদার বাড়ির সামনে আসতে স্বাধীন শুধালো, যা তুই ভিতরে যা, আমি একটু চা খেয়ে চাঙ্গা হয়ে আসি। আমিও তোর সঙ্গে যাবো। পাগল নাকি, মাইয়া মানুষ সঙ্গে লইয়া বিপদের মধ্যে পড়ি? কটমাট করে তাকালো পাখি। স্বাধীন ভেঙচি কেটে পাশ কাটিয়ে চলে গেল। যে কেউ দেখলে বলবে নির্ঘাত এটা তার জাতশত্রু। তারও মাঝে মধ্যে মনে হয় এটা আসলে কি তার রক্তের ভাই। কথায় কথায় খোঁচা মারে। সব চিন্তা বাদ, আপাতত ভেতরে ঢুকে যাক। এই বাড়ি নিয়ে মানুষের মধ্যে রোজই গুঞ্জন চলে। বিশাল বড় আলিশান বাড়ি। সহসা কেউ এই বাড়িতে ঢুকতে পারে না। সেও পারত না যদি কোচিং সেন্টারে ভর্তি না হতো। বুকে থুতু দিয়ে বিসমিল্লাহ বলে ভেতরে প্রবেশ করে। প্রথমে নজর যায় সাইনবোর্ডের দিকে। বড় বড় গুটি কয়েক অক্ষরে মোটা কালি দিয়ে লিখিত তালুকদার কোচিং সেন্টার। কোচিং সেন্টার থেকে খানিকটা দূরে বিশাল বড় গেট। গেটের সামনে সাইনবোর্ডে লেখা, বাড়িটি পুরো সিসি ক্যামেরায় আওতাভুক্ত। অপরিচিত কারো ভেতরে প্রবেশ নিষেধ। বাপরে, কি করা সিকিউরিটি! কয়েকজন গার্ডও আছে ভেতরে। তার থেকে অনেকটা দূরে আরেকটি কেচি গেট। সেটা নওয়াব ভাইদের বাসায় ঢোকার গেট। দারোয়ান চাচা বসে বসে ঝিমুচ্ছে। ও একটু উকি দিয়ে দেখবে কি বাড়িটা জনগণের ঘুষের টাকা দিয়ে ভালোই অট্টালিকা বানিয়েছে। নওয়াব ভাই আর আপনি করেন মানুষের বিচার, আগে নিজের বিচার করছে আমরা। আনমনে হাঁটছিল আর ঘুরে ঘুরে সবটা নিখুঁতর সঙ্গে দেখছিল। আচ্ছা, নওয়াব ভাই নাকি ফুলের বাগান বানিয়েছে, সেটা কি পেছনের দিকে? ওর বড্ড কৌতূহল জাগলো। একটু বাঁ দিকে পা দিতেই কোথা থেকে একদল রাজহাঁস ছুটে এলো ওকে ধাওয়া করতে। ওদের সরীসৃপের মতন গলা টানা টানা দেওয়া দেখেই ওর হাত পা জমে গেল। ক্রমশ ধেয়ে এগিয়ে আসছে ওর দিকে। অমনি পাখি দিল ভোরদৌড়। এই রাজহাঁসের জ্বালায় তার নানা বাড়ি যাওয়া বারণ। একবার সে রাজহাঁসের দৌড়ানি খেয়ে গোবরের মধ্যে গিয়ে পড়েছিল, আরেকবার কলসশুদ্ধ ডোবার মধ্যে পড়েছিল। তারপর থেকে নানা সিকান্দার মির্জার বাড়ি যাওয়া টোটালি বন্ধ করে দিল। তবে বেশি প্রয়োজন ব্যতীত ছাড়া যাওয়া পড়ে না। সে রাজহাঁস ওর পিছু ছাড়ল না। সে লা হাওলা ওয়ালা কুতলা বিসমিল্লাহ সে বলতে বলতে দৌড়ে ছুটছে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে কারো কোমরের সঙ্গে বাড়ি খেয়ে গিয়ে সোজা গোলাপ গাছের ওপর হুমড়ি খেয়ে পড়ল। ভালো করে নিচে পড়া লোকটার দিকে তাকালো। অমনি তার চোখ দুটি বেরিয়ে আসার উপক্রম। চট করে উঠে দাঁড়ালো। নওয়াব ভাইয়ের এক হাতে চারা, অন্য হাতে কাঁচি। গাছ লাগাচ্ছিলেন উনি বোধহয়। হাতে কাটা ফুটেছে, সেটা সুনিপুণ মনোযোগ সহকারে বের করতে ব্যস্ত উনি। চোখ মুখ খিচে বের করছেন। সামান্য রক্ত বের হচ্ছে। কাঁটা বের করে চট করে উঠে পড়লেন। তুই এমন দজ্জাল হিটলার মহিলা কবে থেকে হলি রে পাখি? দেখলি কাজ করতেছিলাম, এসে আমার উপর সোজা হুমড়ি খেয়ে পড়তে হলো। তোর জন্য আমার শখের গোলাপ চারা হার্ট অ্যাটাক করে মরতে বসেছে। এখন ওর চিকিৎসা কি তুই করবি? দুটো গোলাপ গাছও ইতিমধ্যে ইন্তিকাল করে ফেলেছে। এসবের হিসেব কে দিবে শুনি? আরে আল্লাহ, কি এমন ভুলটা করলো সে? দুটো গাছই তো নষ্ট হয়েছে। ভারী অদ্ভুত তো, গাছের আবার চিকিৎসা হয় নাকি? এ আবার কেমন কথা? ওইদিকে যে ওনাদের রাজাহাঁস পুরো উঠান জুড়ে তাকে চক্কর খাইয়ে ছাড়লো, তার বেলায় কি? হ্যাঁ, শূন্য। নিজেরটা সবাই ভালো বোঝে, পরেরটা বোঝে না কচুও। সেলফিশ একটা। কি হলো, কথা বলছিস না কেন? হাতের ইশারায় রাজহাঁস দেখালো সে। কপাল চাপড়ে লুনি। কাঁচি আর চারা হাত থেকে নিচে রেখে হাত হতে শুকনো মাটি ঝেড়ে বললেন, আয় আমার সঙ্গে, দেখি রাজহাঁস তোরে কি করে। তৎক্ষণাৎ এক প্রকার চেঁচিয়ে লাফিয়ে উঠল। এই না, আমি যাবো না, ঠোকর দিবে। গাথি, ওদের আকার দেখ আর তোর নিজের আকার আকৃতি দেখ। রাজহাঁস গুলি তোর হাঁটুর সমান হবে, আর ওদের দেখে তুই ভয় পাচ্ছিস? ইতর মহিলা কোথাকার। আপনি ইতর নওয়াব ভাই। কথাটা বলে পাখিয়া দাঁড়ায় না, কোমর খিচে দৌড় লাগায়। নওয়াব ধমকে শুধালো, রাজাকারের বংশধর, দাঁড়া বলছি। আর পাইকে ওকে। এমনিতেই ভুলক্রমে বাঘের খাঁচায় এসে পড়েছিল। এখন জীবনটা বাঁচলে শান্তি। পাখি দৌড়ানোর ভঙ্গিমা দেখে একা একা হেসে ফেলল নওয়াব। দৌড়ানোর ফলে কিশোরীর কোমর সমান বেনির গোছাটা কোমরের সঙ্গে বারংবার দুলে দুলে উঠছে, যেটা ওর নিকট দেখতে চমৎকার লাগলো।
ঘোর লাগা দৃষ্টিতে কতক্ষণ চেয়ে রইল। নিখিল আসলো ঠিক সেই মুহূর্তে। লম্বা আলসেমি দিয়ে শুধালো, কি ভাই, মনে রং লেগেছে নাকি? একা একা আবালের মতো হাসছিস কেন?